আপনারা যত লোক আছে তার চেয়ে আমার ফোর্স বেশি আছে, কিন্তু আমি আপনাদের উভয়ের সম্মানার্থে আমি এখনো বল প্রয়োগ করতেছি না। আমি সিআরপিসির 177 থেকে 127 থেকে 100 যেই 34 এর ভিতরে যে রুলস গুলো আছে এগুলো আমি অ্যাপ্লাই করা শুরু করব। আমরা কোনো পক্ষের না, তো আপনারা দুপক্ষই এখন চলে যাবেন। আমি উভয় পক্ষকে 5 মিনিটের ভিতরে বাসি ফু দিয়ে বের করে দিব। এর ভিতরে একদম কথা বলবেন না। আজকে যদি আওয়ামী লীগ করা দোষের হয়ে থাকে, আওয়ামী লীগ না করাটা একসময় যে দোষের হবে না এর নিশ্চয়তা আছে। ষড় ঋতুর দেশ এই বাংলাদেশে, দেখবেন যে আমরা এক এক সময় এক এক ঋতুতে আসি। মানুষের মন, আমরা আপনারা যারা চেয়েছিলেন 24-এর আন্দোলন, আজকে কিন্তু সেই মানুষগুলো আবার বলছেন যে না আমরা আগেই ভালো ছিলাম। এখন কিন্তু সেটাই আসছে, আমরা আগেই ভালো ছিলাম। এক শেখের বেটির কারণে হাজার লক্ষ কোটি পিতার সন্তানেরা এই বাংলাদেশে নিরাপদ ছিলেন। আপনার কাছে কেন মনে হলো যে আজকে আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়ে থাকে, আগামী দিন আওয়ামী লীগ না করাটাও অপরাধ হতে পারে? এটা কেন মনে হলো? বিভিন্ন প্রেক্ষাপটে কথাটা মনে হয়েছে। আজকে দেখেন, আওয়ামী লীগ সম্পর্কে কথা বললেই তার উপরে মব কালচার করা হয় যে সে আওয়ামী লীগের দোষর। একটা মানুষ যে সবসময় যে দলীয় পদ পদবি হোল্ড করবে তা কিন্তু না। মানুষ কিন্তু এমনিও আওয়ামী লীগকে ভালোবাসতো, আওয়ামী লীগকে ভালোবাসে এবং আওয়ামী লীগকে ভালোবাসছে। এখন ডক্টর ইউনূস যে কথাটা বলেছিলেন আমেরিকায় গিয়ে, মেটিকুলাস ডিজাইনড ফ্রম সাম ইয়ার্স এগো, অনেক বছর থেকে এটাই হয়ে আসছিল। আমরা কিন্তু এখন সেটা প্রেক্ষাপট যতদিন যাচ্ছে ততদিন আমরা কিন্তু দেখছি যে আসলে মেটিকুলাস ডিজাইন ছিল। সেই আন্দোলনটা আসলে কোনো কিছুই ছিল না। সেই আন্দোলনটা ছিল স্বাধীনতা বিরোধী শক্তির একটা মেটিকুলাস ডিজাইন। এই বাংলাদেশ থেকে স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছেন তাদেরকে নির্মূল করার জন্য আর কিছুই না। প্রতিটা স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে আওয়ামী লীগের ভালোবাসা, আওয়ামী লীগের প্রেম আছে। আওয়ামী লীগ কোথেকে আসবে? আওয়ামী লীগের দেশেই আছে। তারেক রহমান কি করছে? 2001 সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া কোন দেশে কি করছে? আমার দেন, একটা মেট্রো রেল করছে না, একটা রাস্তা করছে না, একটা কালভার্ট করছে না, একটা ব্রিজ করছে না, কোথাও একটা উন্নয়ন করছে? এই সরকার আয়া কেন হঠাৎ করে অটো উড়াই দেওয়ার নিয়ত করলো? সরকার যদি অটো উড়াইতে না দিত তো আমার হুমকি দামকি আইতো না। সরকার অটো উড়াই দেওয়ার ব্যবসা নিয়ে তো আমার এই হুমকি দামকি আইছে। সরকার চলতে দেখ, আমাকে হুমকি দামকি থাকবো না। চলতে না দিলে তো হুমকি দামকি আইবো। কেন দেখছি আন্দোলন ছাড়া তো এই দেশে কিছুই হয় না। এই 22শে আগস্টের ভিতরে আমরা বাংলাদেশের ভিতরে এই 10 কোটি জনগণ নেমে দেখিয়ে দিব তোরা কোন ইয়ে রাখে, কোন আদালত থেকে কোন ফাঁসির মঞ্চে নাচ আমরা দেখে নিব। সেই ইট তোরা খোঁজার দায়িত্ব পাবি না, তোদের মার কোলে বসে বসে থাকবি। আমরা মনে করি তোরা পিটার খাওয়ানোর লোক। আমরা একাত্তর স্বীকার করতে হইব, মুক্তিযুদ্ধ স্বীকার করতে হইব। আমরা হের পক্ষেই থাকবো। আমরা পোলাবান্ডির আগে কইছে এই কথা, যেন 71 সাল মুচা হলামু। 71 সাল যে মস্ত হেরে ক্ষমা করবো না। আপনি কি করেন? 71 সালে 71 সাল যেই ব্যক্তি মস্ত এই বাংলার জমিন আয়া হ্যাঁ রেহাই পাইব না। হ্যাঁ যে যেই মুসলমান হেদল করল, আমরা 71 স্বীকার করতে হইব, মুক্তিযুদ্ধ স্বীকার করতে হইব। আমরা হের পক্ষেই থাকবো। বিসমিল্লাহ সুরা ফইরা যেমন শয়তানের হুদিলে গাও জ্বলে, এই জয় বাংলা স্লোগান দিয়া কেউ কথা বললেই এই জুলাই আন্দোলনকারীকে গাও জ্বলে। এই জুলাই আন্দোলনকারী যারা তারা পুরাটাই পাকিস্তানি শয়তান। এই জুলাই আন্দোলনকারীগরে বাংলাদেশের থেকে জয় বাংলা স্লোগান দিয়া এই বাংলাদেশের থেকে বিতাড়িত করতে হবে। জয় বাংলা এটা আওয়ামী লীগের একার কোনো স্লোগান না। জয় বাংলা এটা হচ্ছে তখন 7 কোটি বাঙালির স্লোগান, 7 কোটি বাঙালির হচ্ছে অন্তরের স্লোগান, যেটার জন্য মানুষ শহীদ হয়েছে। জয় বাংলা বলে স্ট্যান্ড গান হাতে নিয়েছে। জয় বাংলা বলে যারা হচ্ছে অবরুদ্ধ নারী তারা হচ্ছে গিয়ে রুদ্ধ দুয়ার ভেঙে তারা হচ্ছে পুরুষের পাশে এসে অবস্থান করেছে। জয় বাংলা বলে তোমার আমার ঠিকানা পদ্মা বেংরা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। এই যে কথাগুলি আপনি বলেন তো আপনার গায়ের লোম কি কাটা দিচ্ছে না? আমার গায়ের লোম কাটা দিচ্ছে না? তো আমরা তো হচ্ছে গিয়ে তখন যুদ্ধ করিনি, কিন্তু আমরা বাংলাদেশকে এবং জয় বাংলাকে লালন করি আমাদের ভিতরে। কারণ 60 কোটি মানুষের দল আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি নামক একটা দল সে পাকিস্তান আমল থেকে বাঙালির পেছনে এখনো লেগে আছে যে কিভাবে বাংলাকে নস্যাৎ করে। যে বাবা দাদা বা যারাই ছিলেন তাদের কাছ থেকে যতটুকু বঙ্গবন্ধুর ইতিহাস এবং ইতিহাস পড়ে যতটুকু শুনেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে যতটুকু দেখেছি, এমন একজন মানুষ যেটা হচ্ছে উনি বলবেন সেটাই উনি করবেন। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসবেন মানে উনি আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, তাই তো মানুষ হচ্ছে তাকে আনার জন্য এদেশে প্রায় হুমড়ি খেয়ে পড়েছে এবং প্রত্যেকের মুখে একই কথা যে শেখ হাসিনা কবে আসবে, শেখের বেটি কবে দেশে আসবে। মানুষ তো এখনই তার জন্য প্রাণপণ দিয়ে পাগল হয়ে আছে। ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বলছে যে শেখের বেটি যেন দেশে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দেশে আসে। তারা অনলাইনে অফলাইনে সব জায়গায় হচ্ছে এভাবে করে সাক্ষাৎকার দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আসে সেই জন্য দোয়া পড়ানো হচ্ছে। অনেকে শুনছি রোজা রাখছে, অনেক মিলাদ মাহফিল হচ্ছে। যারা হচ্ছে গিয়ে আপনার নির্যাতিত তারা প্রত্যেকে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে আসুক এবং উনি না আসা পর্যন্ত আপনি দেখেন দেশে যে মেসাকার পরিস্থিতি, দেশের চতুর্দিকে আমরা উন্নয়নশীল দেশের কাতার শেষ করে আমরা হচ্ছে উন্নয়নের কাতারে চলে গিয়েছিলাম। উই আর জাস্ট লাইক আনবিটেবল। সেই জায়গা থেকে দেখেন
দেখেন আমাদের নামই আজকে কোথায় দিয়ে দেওয়া হয়েছে। আজকে মানুষ কিন্তু এক বেলায় খেয়ে আরেক বেলায় কি খাবে সেই চিন্তা করে, এবং উনি যে টাইমে ছিলেন তখন কিন্তু মানুষ এই চিন্তা করেনি। মানুষ তখন খেয়ে পরে ভালো থেকে আরেকজনকে সহযোগিতার চিন্তা ভাবনা করেছে। এনসিপি বলেন, জামাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু এরা ভালো ছিলেন, এবং এরা কিন্তু বিভিন্ন ব্যাংক লোন নিয়ে বিভিন্ন কিছু করে এরা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে চলছিল। উনি কিন্তু কাউকে বলেননি যে তুমি বিরোধী দল বা তুমি আমার দলের না, সেই জন্য হচ্ছে গিয়ে তুমি ব্যবসা করতে পারবা না, বাণিজ্য করতে পারবে না। যে যার মতো ছিল প্রত্যেককে কিন্তু উনি ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়েছেন। উনি আসবেন এবং ওনার জন্য দেশের কোটি কোটি মানুষ যার এক পা কবরে চলে গেছে সেও কিন্তু তার আশায় বসে আছে। মানুষ কিন্তু কান্না করে, মানুষ কিন্তু অশ্রু ঝরায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কবে দেশে আসবেন, উনি কবে দেশে ফিরবেন। আওয়ামী লীগের যদি একটা দিন কর্মসূচি দেয় ঢাকা শহরে, বাংলাদেশের পুলিশ খালি একদিন কোক যে আওয়ামী লীগের কর্মসূচি কালকে ঢাকা শহরে আছে, ঢাকা শহরে পা ফেলা জায়গা থাকবে না। আমাদের রিক্সা চালক, হকার, ফুটপাত যারা আছে আমরাই লড়ে যাবো আওয়ামী লীগের লেগে। আর প্রধানমন্ত্রীকে বলবো একটা কথাই, যদি আমার এই ভিডিও যদি আওয়ামী লীগের কোনো গণ্যমান্য ব্যক্তি দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশে চলে আসেন, স্বাগতম বাংলাদেশ। আর আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বদাই বাংলাদেশের মাটিতে এবং ঢাকার রাজপথে আছি, থেকে যাবো। জামাতের হাদিসে সব কিছু জায়েজ। বাংলাদেশে আপাতত কোনো শয়তান নাই, সব শয়তান একটা জায়গায় বৈঠক করছে। বৈঠক করিয়া প্রেস কনফারেন্স করিয়া সব দায়িত্ব জামাতের বুঝে দিয়ে এরা ছুটিতে গেছে। এরা গেছে সব শয়তান ব্যাংকক গেছে আনিমন করতে, এই জামাতের দায়িত্ব দিয়ে গেছে, এটা পালন করে। ইসলামের নামে যে ধোকা দিব এ শয়তানের ঊর্ধ্বে। আপনি দেন মসজিদে যায় আমিন আমিন কই আমরা দোয়া কবুলাই হুজুরে গো। তাই তো এই বেড়ায় 75 বছর বয়সে 17 বছর মায়া পাওয়াটা আছে, কত বড় ভাগ্যের ব্যাপার না? ভাগ্য শুধু হে গই বালা। হ্যাঁ, কি একটা অবস্থা দেন। এরা আসলে কি চায় আর কি করতে চায়? ধরেন এই জামাতের লগে একসাথে বেস্ত দিল, মানে যাও যাইব না, কারণ মরিয়া এরা একত্র হুর পাইব না, এর পরও আরেকজনের হুল্লো টানাটানি করবো, চাহিদাটা তো বেশি। নয়তো যে এই বেড়ায় সর্বোচ্চ নাইলে আজরাইলের ওষুধ দিয়ে হইলে না 10 বছর বাঁচবো। এই বেড়ায় এক ফা কবরে, এই বেড়ায় এক বছর খবরে, এই কামটা দরকার আছে। আবার দেখলাম নতুন আরেকটা নিউজ দেখলাম, বেটা আবারও নাকি ধরা গেছে মায় আরুগা লইয়া, আগের ভিডিও। তাইলে কন এই বেটা কি করতে চায়? এত ইয়ং বয়সের মায়া গুণের দোয়ায় তো এই বেটা বেস্তই যাইব। হায় হায় হায়, দুজকে তো আমরা যামু। পুনানো মানুষ বিয়া করবো মায়া হয় না, এর এই বেটারা দাঁত ফরিয়া গেছে, এই বেটারা কচি কচি মায়া লয়ে যায় গিয়া। হায় রে টিয়া পয়সা আমাগুর হয়ে আল্লাহর গজব করবো মেয়া। আমরা বউ লয়ে ঘুরতাম পারি না টিয়ার অভাবে, আর এরা কোন বয়সে কি মায়া লয়ে যায়? এই বয়সে এই মায়া হোটেলে লয়ে যাও না, আর বিশ্বকাপ জিতো নমান কথা। ও এরা তো কষ্ট করে বিশ্বকাপ দিচ্ছে, আর এবার রিল্যাক্সে বিশ্বকাপ দিচ্ছে। কাকা বেস্তি, আমি কাকার ভাই হাজারো সালাম দেই, কাকা বেস্তি। এখন জামাত চাইলে একটা ছবি করতে পারে। জামাত ইসলাম পরিচালিত, ডক্টর শফিকুর রহমান প্রযোজিত, লুচ্ছা এমপি অভিনীত গুপ্ত বউ। এরে ভাই, জামাত ইসলাম এত বিলিয়ন, তবে একটা মধ্যে এগো নলেজ একেবারে ড্যামেজ। তোরা যেহেতু এইসব ব্যাপারে আগ্রহী বেশি, নিজের একটা রিসোর্ট বানায় অনেক কোনো সিসি ক্যামেরা থাকবে না, কিছু থাকবে না, সব যা। কারণ আমি এমন অনেক ভিডিও দেখছি জামাতের কেন্দ্রীয় আমির হে তো দেখছি ভোলা করে চুমা দেয়। এখন যেহেতু জামাতের খাইছে তো বোধহয় খারাপ, একটা রিসোর্ট বানায় ওয়ানো যা, কোনো ক্যামেরা ট্যামেরা থাকবো না। আর এই হালার বেটারা এই রিসোর্টের মধ্যে কি লেগে ক্যামেরা বয়, এখন মামুনুল হকের বিপদে ভালাইছে, আবার ওই বেটারে দেন অবস্থায় 501, মানে মামুনুল হক তার একজন সঙ্গী পাইলো অবশেষে। যাক, সব কিছুর লিগে আলহামদুলিল্লাহ। তবে ওই বেটার আল্লাহ নামলে এমপি পদ বাদ, ওই বেটার লেগে শুক্রিয়া করি। পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা শেখ হাসিনা করে গেছে, আজ সেটা দিয়ে আমাদের দেশে এখন আলোর মুখ দেখতেছে। বর্তমান সরকার সেটা উদ্বোধন করতেছে, আলোর মুখ দেখিয়ে দিয়ে গেছে কে। আমরা তখন এই চুক্তির বিরুদ্ধে কিন্তু অনেক বিরোধিতা আমরা করেছি, না বুঝে করেছি। আমরা ভারতের সাথে যে তেলের লাইনটা করেছিল সেখানেও আমরা বিরোধিতা করেছি না জনগণ, কিন্তু সেই পাইপ দিয়েই কিন্তু বাংলাদেশে তেল আনা হয়েছে। তাহলে কিছু উন্নয়ন যে শেখ হাসিনা করে গেছে, অনেক উন্নয়ন করে গেছে, এটা কিন্তু জনগণ তখন মাথায় নেয় নাই। এই কিছু ইসলাম বিদ্বেষী এবং এই কিছু আমেরিকার দালাল, ডিপ স্টেটের দালালরা ফেসবুক পেজ টেজ খুলে শেখ হাসিনার নামে দুর্নাম করে গেছে। আজকে এটা জনগণ বুঝতে পেরেছে বা বুঝতেছে। যখনই আমরা সত্য কথা বলতে যাই তখনই আমার উপরে হুমকি আসে। গতকালকে আমাকে একজন হুমকি দিতেছে। আমি বলেছিলাম যে গুপ্ত, এই গুপ্ত কিন্তু সব দলের ভিতরে রয়েছে। যেমন আওয়ামী লীগের ভিতরে ছিল, আপনারা দেখেন এই সাজি চালন টলন ছিল, বিএনপির ভিতরেও তেমন গুপ্ত আছে, এই যে জামাত বলে এনসিপি বলেন এর ভিতরেও আছে। এখন আমি এই কথাটা বললাম কেন? এই জন্য সে আমাকে হুমকি দিচ্ছে। এখন আমি তার কমেন্টটা পড়ে দেখলাম
সে জামাতের পক্ষে কমেন্ট করেছে, কিন্তু সে দানের শীষ নিয়ে ছবি তুলে তার ফেসবুকে প্রোফাইল দিয়েছে। তাহলে এদেরকে আমরা গুপ্ত বলবো না? এরা গুপ্ত না? তাই এই গুপ্ত যারা, তারা কিন্তু বিদেশি এজেন্ডা। তারা দেশের ভালো চায় না, দেশের জনগণের ভালো চায় না। এই যে জামাত ইসলামের শফিক সাহেব শেখ হাসিনার আমলে থাকতে কি বলতো, 16ই ডিসেম্বর শহীদ মিনারে ফুল দেওয়া না জায়েজ, কিন্তু তারাই তো দেখলাম আমরা শহীদ মিনারে ফুল দিয়েছে। এখন কি সব জায়েজ? এই পহেলা বৈশাখ পালন করা এটা না জায়েজ, তারা দেখলাম পহেলা বৈশাখ পালন করলো, এই যে পান্তা ইলিশ খাইলো, এখন জায়েজ হয়ে গেলে তাহলে তাদের এই শুয়ারের মাংস এখন জায়েজ হয়ে যাবে? জায়েজ। মামুনুল হক সেদিনকার বলেছে আওয়ামী লীগ যদি ফিরে না আসতে পারে সেজন্য আমেরিকার এই শুয়ারের মাংস হালাল। তাহলে সে যদি এই কথা বলতে পারে তাহলে সে কি মুসলমান? কোথায় দল, কোথায় ইসলাম? সে কি এই কথা বলতে পারে? এই মামুনুল হক ঢাকার সমাবেশ দিয়েছে, ছোট ছোট মাদ্রাসার বাচ্চা যাদের 8-10 বছর 12 বছর। আরে ভাই, সে রাজনীতির কি বুঝে? সে থাকবে তার মাদ্রাসায় পড়বে। তা তাদের গার্ডিয়ানকে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানকে যদি শিক্ষিত করতে চান এদেরকে এই সমাবেশে দিয়ে, কারণ এখানে ঝুঁকি রয়েছে। যখনই একটা সমাবেশ হয় তখনই একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা হামলার ঘটনা ঘটতে পারে, জঙ্গি হামলা করতে পারে। তখন এই ছোট বাচ্চারা কোথায় যাবে? এই নাবালক শিশুদেরকে তারা বিক্রি করছে। 71-এর পক্ষে কথা বললে যে বলে এই লোকটা ভারতের দালাল, ওই যে লোকটা বললে ভারতের দালাল, উনি কোন দেশের দালাল? উনি কি তাইলে পাকিস্তানের দালাল? তাহলে আমি পাকিস্তানের দালাল হয়ে থাকতে চাই না। যদি বলে 71-এর কথা বললে কেউ ভারতের দালাল, তাহলে আমি ভারতের দালাল। আমলিকের যদি একটা দিন কর্মসূচি দেয় ঢাকা শহরে, বাংলাদেশের পুলিশ খালি একদিন কোক যে আমলিকের কর্মসূচি কালকে ঢাকা শহরে আছে, ঢাকা শহরে পা ফেলা জায়গা থাকবে না। আমাদের রিক্সা চালক, হকার, ফুটপাত যারা আছে আমরাই লড়ে যাবো আমলিকের লেগে। আর প্রধানমন্ত্রীকে বলবো একটা কথাই, যদি আমার এই ভিডিও যদি আমলিকের কোনো গণ্যমান্য ব্যক্তি দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশে চলে আসেন, স্বাগতম বাংলাদেশ। আর আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বদাই বাংলাদেশের মাটিতে এবং ঢাকার রাজপথে আছি, থেকে যাবো। শেখ হাসিনা নিজে মারছে, বাংলাদেশের লোক না শেখ হাসিনা নিজে মারছে, শেখ হাসিনা নিজে মারছে। আমাদের মতন মানুষ আপনারা মারিয়া আবার আপনারা শেখ হাসিনার দায়ী করতেছেন কিসের জন্য? কথাটা আমার আপনারা মারিয়া আপনারা শেখ হাসিনার দায়ী করতেছেন কিসের জন্য? উনি তো বলছে, কেন আপনি কি বুঝছেন বুঝান? উনি বলছে যে জনগণ, আমার প্রশ্ন জনগণের তো জনগণের মারছে কে? জনগণের আপনারা জনগণেরই মারছেন। কথাটা আমার ভাই সেখানে পুলিশ মারা গেছে, সাধারণ জনগণ মারা গেছে। আমার প্রশ্ন আপনার পাকিস্তানের লোক মারা গেছে, বাংলাদেশের জনগণ মারা গেছে, আপনারাই মারছেন। আপনারা পাকিস্তানের লোকেরা মারছেন, বন্ধ করেন। আপনারা পাকিস্তানের লোকেরাই মারছেন। যারা 500 টাকা ভাতের বিল দেওয়ার ক্ষমতা ছিল না, ম্যাচ ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, তারা এখন কোটি কোটি টাকার মালিক। এরা, আমি সার্জিসকে বলবো, হাসরাতকে বলবো, নাহিদকে বলবো, এদের চেহারা দেখেন আর 5 আগস্টের চেহারা দেখেন। এরা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা নিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেও আপনি আওয়ামী লীগের কথা বলছেন, ভয় করছেন আপনি? আসলে এখানে ভয় করার কিছু নেই, আমরা তো শুধু 100 টাকা ইনকাম করে খাই, আমরা কারোর গালে চড় মারে খাইনি, সাদাবাজি, টেন্ডারবাজি এগুলোর সাথে যুক্ত ছিলাম না। আর আমি যে আমলিগ সংগঠনের সাথে 5 তারিখের আগে যুক্ত ছিলাম না, আমি 5 তারিখের পরের একজন আমলিগ কর্মী। সেই ক্ষেত্রে আপনারা দেখছিলেন ধানমন্ডি 32 15ই আগস্ট জাতীয় শোক দিবস ছিল, ওইখানে বাংলাদেশের ভিতরে আমি ওয়ান পিস ছিলাম, একমাত্র আমি ওইখানে ফুল নিয়ে গেছিলাম শ্রদ্ধা জানাতে। যাক আল্লাহর মহিমায় যে আল্লাহ আমাকে ওই দিন ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি তো জানি যে আমি মারা যাবো, তো আল্লাহর অশেষ ভালোবাসায় যে উনি আমার ওইখান থেকে বাঁচায় এনেছে। আমাকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, পরে আমাকে জামিন করছিল আমাদের অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। পরে ওইখান থেকে আমি মুক্ত কারাগার, এখন আমার কেস চলে, আমার হাজিরা দেওয়া লাগে। সাধারণ রিক্সা চালক দেশের একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে আমার সৎ উপার্জনে 400 টাকাতে ফুল কিনে 32 নম্বরে গেলাম শ্রদ্ধা জানাতে। ওইখান থেকে আমাকে ধরে পুলিশে দিয়ে দিল, দেওয়ার পরে আমাকে হত্যা চেষ্টা মামলায় চালান দিয়ে দেওয়া হলো। তাহলে আপনাদের এর থেকে বোঝা যাচ্ছে যে হত্যা চেষ্টা মামলায় কি আছে আর কি নেই। একজন রিক্সা চালককে যদি হত্যা চেষ্টা মামলা দেওয়া লাগে, তাহলে যারা আমলিগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের সাথে যুক্ত ছিল তাদের কোন অবস্থানে রেখেছে এই সরকার, এই জায়গা থেকেই বোঝা যায় দেশের পরিস্থিতি ভালো না। মানুষ আজ কোথায়, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে। 5 তারিখের পরে দেশে যা হয়েছে এগুলো আমরা সহজেই ভুলতে পারবো না। বাংলাদেশের মানুষ ইতিহাস ঘুরলে দেখা যায় আইয়ুব খান থেকে ইয়া খান, স্বৈরাচার ইরশাদ, বেগম খালেদা জিয়া কেউ ছাড় পায়নি। প্রধানমন্ত্রী এত কিছু দেওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ তাকে স্বৈরাচার বলে ঘোষণা করেছে। তো ডক্টর ইউনূস যে 17-18 মাস থাকলো, কোন সংবিধান অনুযায়ী থাকলো? উনি যে সংবিধান অনুযায়ী ছাত্ররা গণভোট নিয়ে এত মাথা ব্যথা শুরু হয়েছে, 18-19 মাস ওরা থাকলো, তখন কি ওদের মাথায় ছিল না যে আমরা কোন সংবিধান অনুযায়ী থাকতেছি? এটা কোনো সংবিধান না। সংবিধান অনুযায়ী আমরা দেখে আসছি, কোন ইউপি সদস্য যদি মারা যায়, কোনো সংসদ সদস্য যদি মারা যায়, 3 মাসের ভিতরে সেখানে একটা কেকটারে নির্বাচন দিয়ে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। কিন্তু ইউনূস যে বাণিজ্যিক চুক্তিগুলো করে গেল বিভিন্ন দেশের সাথে, এগুলো ওনার করে যাওয়া ঠিক হয়নি আমি মনে করি। কারণ আমি দেশের
একজন সাধারণ নাগরিক মধ্যবিত্ত পরিবারের সন্তান, সেই ক্ষেত্রে আমি কোনো রোহিঙ্গা না, শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, সেই ক্ষেত্রে ওই জায়গায় গিয়েছিলাম। আর একটা কথাই বলবো যে উনি ভালো কাজ করেন, ওনাকে এই চুক্তি করার আগে একবার ওনাকে ভাববা দরকার ছিল যে আমি স্থায়ী সরকার না, আমাকে মানুষ 3 মাসের জন্য কন্টিনিউ কায়দায় নিয়ে এসে আমি যে কোনো সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমি চলে যাব, 3 মাসের ভিতরে নির্বাচন দিত, বিএনপি সরকার গঠন করতে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু দেশে এত দুর্নীতি, এত অতপাচার, এত কিছু হইতো না। নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করে আসলো, কিভাবে করে আসলো উনি কোন? উনি একজন জাতীয় সুদখোর, উনি বিভিন্ন দেশের সুদের টাকার ইন্টারেস্ট পায়। উনি এই দেশে কেন আসলো? উনার নামে 666 কোটি টাকার মামলা ছিল দুর্নীতির, সেই মামলা কোথায় গেল? তা আমি মনে করি যে দেশের মামলা মোকদ্দমা এরকমই। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট লুৎফর রহমান বাবুরের নামে 10টি টাকা অস্ত্রের মামলা ছিল, সে কি এখন সংসদ ভবনের সংসদ সদস্য না? তাহলে এরকম মামলা অতীতে জায়গার নামে হয়েছে, থাকবে না, এগুলো এটাই বাস্তব। মুক্তিযোদ্ধার জুতার মালা দিলে জিয়ার কি জুতার মালার ভাগ করে নাই? এ তো মুক্তিযুদ্ধ। শেখ সাহেবের বাড়ি ভাঙছে, ওটা কি শেখ সাহেবের বাড়ি? ওটা বীরাঙ্গনা গো বাড়ি। যত মা বোন ধর্ষণ হয়েছে, কোন স্বামী তো নিতে চায় নাই, তারপর কইছে লিখিত ভাবে যে অগ বাপের নাম আমার নামে উল্লেখ করে দাও। শেখ মুজিব বলছে বাড়ি তো বীরাঙ্গনা গো, শেখ হাসিনার বাড়ি না। অন্যায় শেখ হাসিনা করলে শেখ হাসিনার পানিশমেন্ট হইবে, বিচার হইবে। শেখ মুজিব তো আর অন্যায় করে না। ভারত তো আমাকে স্বাধীনতার সময় আমাকে সাহায্য করে। হাসিনার গলা তুলছি লাগাই দাও, কত বড় সাহস বেটা, কার দেশ থেকে কথা বল? এটা হাসিনার বাবার দেশ, এটা হাসিনার স্বামীর দেশ, হাসিনার 14 গোষ্ঠীর দেশ। শেখ হাসিনার দেশ ছিলাম মঙ্গল হইল, কারণ উনি যাওয়ার পরে আমাদের যে একটা পেটের মধ্যে লাথি পড়ছে, এই লাথিটা আসলে কোনো সরকার ফিরাই দিল না। না পারলো বাটপার ইউনুস, না পারলো এটা নতুন সরকার। আমাদের যে অভাবই রইল। আমরা 3 বেলা তো দূরের কথা, 1 বেলা খাবার জোগাড় কোন রকম করতে পারি। এও পাতলা খিচুড়ি, দুপুরে খাইছে একটা কেক আর 1 কাপ চা। এটা কি খাওয়ান দাওয়ান হইলো ভাই? রিক্সা চালাই গেলি খাই মাইছে। দেশটা তুমি একবারে কিরকম 74-এর দুর্ভিক্ষ হয়ে গেল। এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল 5ই আগস্টের পরে, এই অবতার পাশে কোন সরকার দাঁড়াইতে পারলো না। আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে আবার এই দেশে ফিরিয়ে আনা উচিত। শেখ হাসিনা যদি আগামীকালকে বাংলাদেশে চলে আসে, তাহলে দেশের অবস্থা কি হতে পারে? তাইলে তো মনে করেন আমগর গরিবের কপাল খুইলা গেল, আমগর গরিবের কপাল খুইলা গেল, আমগর গরিবের কপাল খুইলা গেল। শেখ হাসিনা দেশ ছিলাম মঙ্গল হইল, কারণ উনি যাওয়ার পরে আমাদের যে একটা পেটের মধ্যে লাথি পড়ছে, এই লাথিটা আসলে কোনো সরকার ফিরাই দিল না। না পারলো বাটপার ইউনুস, না পারলো এটা নতুন সরকার। আমাদের যে অভাবই রইল। আমরা 3 বেলা তো দূরের কথা, 1 বেলা খাবার জোগাড় কোন রকম করতে পারি। এও পাতলা খিচুড়ি, দুপুরে খাইছে একটা কেক আর 1 কাপ চা। এটা কি খাওয়ান দাওয়ান হইলো ভাই? রিক্সা চালাই গেলি খাই মাইছে। আমরা কঠিন পরিশ্রম করি, আমাদের 3 বেলা ভরপুর খাইতে হয়, কিন্তু এখন আমরা ভাত পাই না, 1 কাপ চা পাই না, একটা কেক পাই না, রাস্তার মধ্যে কোনো সাহায্য মাহ্য নাই। দেশটা তুমি একবারে কিরকম 74-এর দুর্ভিক্ষ হয়ে গেল। এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল 5ই আগস্টের পরে, এই অবতার পাশে কোন সরকার দাঁড়াইতে পারলো না। এটা কি আমাদের ভুগে ছিল? এটা কি সংবিধানে ছিল যে আমরা এতদিন কষ্ট করব? কষ্ট কোনো সংবিধানে নাই। মানুষের আপদ বিপদ কোনো সংবিধানে নাই। মানুষের সর্বশক্তি হলো সংবিধান। এই সংবিধানের জন্য আমরা এত কিছু হারাইলাম, কারণ সংবিধানে চাওয়ার দরকার ছিল প্রত্যেকটা দলের সংবিধান চাওয়ার দরকার ছিল। এখন আপনারা বলবেন সংবিধান কোথায়? সংবিধান তো আমরা চিনি না। সংবিধান চিনলে বেটা তখন এই অবস্থা। হাসিনা নিজে কইতে পারো সংবিধান কি জিনিস কইতে পারতো না। তবু আমি মনে করবো উনি যে দেশটারে এত উন্নত দেখাইছেন, মানুষের কথা শুনছেন না, কারো কথা কানে দেন না। উনি দেশটাকে 2য় লন্ডনের মুখোমুখি করছেন, 2য় লন্ডনের মুখোমুখি। কিন্তু যে অর্থগুলি দিতে থাকতো ওরা না নিত লুটপাট করে, তাহলে 2য় লন্ডন আমরা পাইছিলাম শেখ হাসিনার কাছ থেকে। তবে যদি সংবিধান থাকতো, আজ থেকে 54 বছর আগেই দেশটা 2য় লন্ডন হইতো। সংবিধানের কারণে দেশটা চোর বাটপার, নারী ধর্ষণ, খুনাখুনি আরম্ভ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখেন আরেকটা কি খবর, 3 মাস 90 দিন হলো এই সরকারের বয়স। প্রায় 100 শিশু ধর্ষিতা হওয়ার পরে মৃত্যুবরণ করতে হলো। এটা কি সংবিধানে ছিল? এই সংবিধানকে আমরা চাইছিলাম? এই সংবিধানের জন্য কি আমরা দেশ স্বাধীন করছিলাম? এই সংবিধানের জন্য কি আমরা 30 লক্ষ লোক হত্যা করছিলাম? এই কারণে আমরা করছিলাম। এটার বিচার কে করবে? এটার বিচার করবে সংবিধান। এই সংবিধানের জন্য আজকে যে আইয়ুব খান আজ থেকে 60 বছর আগে সংবিধান দাবি করছিলেন, কার কাছে? বাংলাদেশ পুলিশের কাছে। যে আমানত রয়ে গেছে পুলিশের কাছে, আমরা গিয়ে দৌড়ি হাসিনার কাছে, এই খালেদার ভূতের কাছে, খালেদার কাছে। এই তো হলো ভুয়া কথা, মিথ্যা কথা। এই মিথ্যা কথা কোনোদিন বলবেন না। সংবিধান দিয়ে গেছে ব্রিটিশ পুলিশের কাছে। যেদিন সংবিধান জন্ম হয় সেদিন একটা পুলিশের জন্ম হয়। সেদিন কোন সংবিধানের মাথা এবং গণতন্ত্রের মাথা পাওয়া গেছে না। তো দেখা গেছে গণতন্ত্রের মাথাও আমরা পাইছি, পিতা পাই না। গণতন্ত্রের পিতা নাই। এখন আর কয় না
যে গণতন্ত্রের মহানায়ক, বাংলার সেই ইতিহাসের পাতা খুলে খুলে পাবেন আজ যে এই বয়ান আর শুনি নাকে